You are watching Magic Box Entertainment. একের চেয়ে দুই ভালো, কি বলেন? আর সেই জন্যই এবার নিয়ে এসেছি জোড়া ভূতের গল্প। আজকের পর্বে প্রথমে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প হাসি। আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি ভৌতিক রোমাঞ্চকর গল্পের ঝুলি। গল্পগুলো সময় মতো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গ্রাম্য ভৌতিক গল্প হাসি। স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে অন্য কোনো লোক ছিল না। বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে রাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বললে, ওহে, তোমরা চা বোঝো করো, আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না। এই বসো তোমরা, আমি একটা ব্যবস্থা দেখি। দোর খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হাঁ হাঁ করে উঠলাম। দরজাটা বন্ধ করে। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। পৃথ্বীশ, আমাদের দলের দার্শনিক, এতক্ষণ সে রাগ দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ তুলে গম্ভীরভাবে বললে, দেখো, আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে। কেন বলো তো? আমি বললাম, কিভাবে রানকেনি? ভূতটুত? সে রাগ তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল। চারিধারে চেয়ে দেখে বললে, তা ঠিক জানি নে, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বললে, বিচিত্র নয়। আমি একটা ব্যাপার জানি। এইরকমই একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পর লোক থাকতে পারতো না। আর শুধু তাই নয়, একবার অনেক রাত্রের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওই ওয়েটিং রুমেই ছিলেন। সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখলো তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপর করে পড়ে আছেন। তারপর অনেক যত্ন করে তার জ্ঞান আসে। তিনি সকলের কাছে বলেন, শেষ রাতে এক সাহেব নাকি এসে তাকে ওঠায়। পরে হঠাৎ তিনি পকেট থেকে একটা কুড় বার করে নিজের গলায় বসিয়ে দেন, আর এমন জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাচ খ্যাচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কোথাও কেউ নেই, সাহেবের চিহ্নও নেই ঘরে। তারপর কি হলো তিনি আর জানেন না। সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এই ব্যাপার। আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের নির্জন পাহাড়ে, জঙ্গলের ধারে, লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের গুমটি। ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেট ও চায়ের দোকান। দিনমানে এমনকি সন্ধ্যার পর পর্যন্তও দেখেছিলাম। তারপর থেকেই আর দোকানের পাত্তা নেই। দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দরজাটা খুলে গেল। একটা কুলির হাতে কাঁসার থালার ওপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো রমেন। ঢুকেই বললে, দেখছো,
Where there is a will, there is a way. বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল। তার বাড়িও আমাদের জেলায়। তিনি বললেন, বিলক্ষণ, আপনারা ভদ্রলোকের ছেলে, বাঙালি, চা খাবেন, এ তো সৌভাগ্য মশাই। ছাড়লেন না কিছুতেই, নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন। রমেনের কথা শেষ হতে না হতে দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে, এই যে মিত্র মশাই, আসুন আসুন। পরে আমাদের দিকে চেয়ে বললে, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাসবাবু। আসুন আসুন, বসুন। ততক্ষণে হরিদাসবাবু টেবিলের পাশে হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন। মিত্তির মশায়ের বয়স ৪৫-এর কম নয়, দোহারা গড়ন, কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে, গোঁফদাড়ি কামানো, পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কতদিন আছেন মিত্তির মশাই? আগে এই আসছে ফেব্রুয়ারিতে ১.৫ বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একেবারে মেলে না, বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না। তাই আপনারা আজ এসেছেন শুনে খুবই আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তা আর কি, আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর। তা আপনারা কতদূর যাবেন সব? আমরা সাইকেলে দিল্লি যাওয়া বলে বেরিয়েছি। ওপার থেকে আসছি কি না, এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে উঠবো ইচ্ছে আছে। ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে? তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল। কারুরই ঘুম পাচ্ছিল না। বিশেষ করে গরম চা খাবার পরেই আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নির্বাণোন্মুখ কথাবার্তার শিখাটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভূত টুত নেই তো? এ প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমনভাবে ভান করলেন যে এ স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করেন। রমেন বললে, যত সব গাঁজাখুরি। হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি। আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন। বললেন, আপনারা আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুনুন। পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন। অনেক দিনের কথা, আমার বয়স তখন খুব বেশি না হলেও 12-13-র কম নয়। আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মডেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি একটা উপলক্ষে, তা এখন ঠিক স্মরণ হয় না, আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে, সেখানেই অনেক দিন আমরা ছিলাম। বেশি দিন থাকার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোর পরটাতেই সেবার খুলনায় যাই। কয়েক মাস পরবার পর গ্রীষ্মের ছুটি হলো প্রায় 1 মাসের উপর। কাকাকে ধরলাম, তার সঙ্গে তার কার্যস্থান মডেলগঞ্জে যাব। কাকা আমাকে নিয়েও গেলেন। সেই সময়টা মোম মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা পাহারা দেবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী, খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি।
আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13, শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বনসৌন্দর্য এই 1 মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কি আনন্দের বার্তা বয়ে আনতো তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না। আর কখনো সে দেশে যাইনি। অনেক দিনের কথা হলেও এখনো মধ্যে মধ্যে সুন্দরবনের ওই বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের মাটির জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের সারি, খাঁড়ির মুখে জোয়ারের শব্দ, যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এ বয়সেও মনটা কেমন যেন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত। দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল। 4-5 জন, আমি, একজন কানুনগো, একজন কেরানি, সবাই বাঙালি, সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটাতে। খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো। তারপর একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল। খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখির 2-1টা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোলগাছের আনত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে 2-1 জন বন্দুকধারী সিপাহী থাকত। তারা বজরার উধারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিল। রাতটা বড় গরম, গুমোট ধরনের। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভেতরে থাকবার উপায় নেই। বজরার ছাদে তক্তার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে, কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না। ছইয়ের মধ্যে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছি। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহীদের রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন। আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন। দীর্ঘ বন, গাছের ছায়া পড়েছে জলের উপরে। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল। অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন এটা অমানুষিক, অস্বাভাবিক স্বর। আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আরেকবার এবং তারপরে আবার হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে। মাটি যেন কাঁপছে, বোটটা যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছইয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে, কোথাও হাওয়া নেই।
পাতাটি পর্যন্ত নড়ছে না। সম্মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে। বিনোদবাবু বললেন, কি মশাই রামবাবু, ব্যাপারটা কি? মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে। আমরা সকলে ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি। এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল। শব্দ এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিও দুই কানে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ আল্লাহ। কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলেন। কাকা বললেন, কি মশাই, হয় না নাকি? কিন্তু তার মুখ দেখে ও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না। তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে অত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না। অগত্যা সেখানেই রাত কাটাতে হলো। সবাই জেগে রইল। কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে। শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম। বনভূমি তখন নিস্তব্ধ। চাঁদ ডুবে গিয়ে নদী, আকাশ, বন সব অন্ধকারে একাকার। আমার চোখ ঘুমে ঢুলে আসছে। এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির রোল উঠল। শেষ রাত্রের চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত অমানুষিক, এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বললে ওই শব্দটা এর আগেও তারা শুনেছে, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম। শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূরে গেলে প্রাচীনকালের ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ প্রাচীন বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল। সে যাই থাকুক, আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখন এই কথাটাই মনে হয়। গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার ঐশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেদিন কানে গিয়েছিল। তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে। শেষ হলো প্রথম গল্প হাসি। এবার শুনবেন দ্বিতীয় গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গ্রাম্য ভৌতিক গল্প রহস্য।
আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর, বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারেন না। উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে, সে কৌশলও জানা আছে। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে। অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন, আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন, তখন এর একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি। তার নিজের কথাতেই বলি। সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পর দিন 4-5 ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই। ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল, ওর বাড়ি বেলঘরেতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত, ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, অশ্লীল কথাবার্তা বলতো, লম্বা লম্বা কথা বলতো, চালবাজির অন্ত ছিল না। তার আমার সঙ্গে খুব বনতো এই জন্য যে আমি নিজেও একজন দস্তুর মতো চালবাজ ছেলে ছিলাম তখন। এখন সেসব কথা ভাবলে হাসি পায়। তারপর যা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাবার সময় ট্রেনে গেলুম, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো, কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। তা কিছুক্ষণ ওর বাড়িতে থাকার পর হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে। এমন চরমে উঠল সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম। হায় রে সেসব দিন! এই রোদ, এই মেঘ, তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক। যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলায় বেরিয়ে পড়লুম। এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে? ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড বেয়ে হনহন করে হাঁটছি কলকাতা মুখে। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি। হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারবো না, একটু বিশ্রাম দরকার। তা ডাইনে বাঁয়ে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লুম। বাইরে থেকেই আমার মনে হয়েছিল এ বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না। আছে হয়তো এক আধটা উড়ে মালি, তাকে 2-4টি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে। এখন নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে, নিশ্চয়ই তার ঘাট বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে লোকজন কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাঁকড়ের পদগুলোর উপরে 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি। আরও একটু অগ্রসর হয়ে মনে হয়েছিল এ বাগান বাড়ি খুব বড় লোকের। অন্তত যে সময়ে বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিন পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকখানি ইঁটে পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি। 2-1টার হাত ভাঙা, নাক ভাঙা অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে। কোনোটার পিঠ দেখা যাচ্ছে, কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে। একটু দূরে গিয়ে বাঁ দিকে চওড়া পথ ধরলুম। পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয়। অনেক কালের পুরনো পুকুর। বাঁধা ঘাট একসময় ছিল, এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে। রানার দুপাশে বট অশ্বত্থের গাছ গজিয়েছে। সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে। এ রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হচ্ছিল না। ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চির উপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে চাইতেই
একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপ্সরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, সেটার দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তি অন্য কি কাজ করছিল, বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম, চোখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়ে সামলে নিয়েছে। সমস্ত শরীর যেন অবশ, ভারী। ঘুমের ঘোর ভালো কাটেনি। রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটে। আবার সেই বেঞ্চিখানাতে শুয়ে পড়লাম। শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিয়েছে। পুতুলটা কি করতে যাচ্ছিল? আমার ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতে ও সামলে গেল। অনেক রাতের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়লাম। আবার যখন ঘুম ভাঙল, তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পিছনে। ফুটফুট করছে জ্যোৎস্না। তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে, আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি, তখন বাগানে যা ছিল এখন তা নেই। কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো, আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল তা এখন যেন নেই। কি একটা বদলে গিয়েছে, অথচ কি সেটা বুঝতেও পারছি না। কি বদলে গেল কোথায়? হঠাৎ আমার চোখ পড়ল সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই হয়েছে যেন। আগে যা ছিল এখন তা নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটে গেল। সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদিকার উপর বসানো সেই অপ্সরী পুতুলটা কোথায় গেল? বেদিকা খালি পড়ে আছে, পুতুলটা নেই। প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যিই কি ওখানে অপ্সরী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো। আমি ভুল দেখেছিলাম। তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু এই অপ্সরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিকার উপরেই সেই পুতুলটা ছিল। না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে? বেশ মনে আছে, প্রথমে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল। আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। এও ভাবলাম, আমার মনে আছে, এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে, না এদেশে তৈরি হয়? এত সব একেবারে ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি না হয়, তবে সে অপ্সরী মূর্তি বা যাবে কোথায়? এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল সেই মূর্তিটা? চোরে নিয়ে গেল?
তাই যদি হয়, এত কাল এ বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলো না, আর একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে? না না, তাও সম্ভব বলে মনে হয় না। কেন জানি না আমার কেমন ভয় হলো। গা ছমছম করতে লাগলো। রাত তো বেশি নেই, এ বাগানে শুয়ে থাকার দরকার নেই, আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই। যেমন এ কথা মনে আসা, অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম। পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি। এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাঁধা ঘাটের ঠিক ওপারেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল, সেটাই বা কই? সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো, তার শূন্য বেদিটা পড়ে আছে। মনে কেমন সন্দেহ হলো। বাগানের চারদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে, বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখনো তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র, কিন্তু কই সে অপ্সরী পুতুলগুলো? একটাও তো নেই। এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি গেল? এই রাত্রিটার জন্যই কি চোরেরা ওঁত পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম, ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে, সে হলো এই পরিবর্তন। বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাঁধা ঘাটের উপরটাতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে, বিস্ময়ে। বাগানের সব অপ্সরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে। এইখানে আমাদের মধ্যে বন্ধুকে কে প্রশ্ন করলে। আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা। সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে, মাঝে মাঝেই যেন দেখি। বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে, আমি কাউকে বলিও নে বিশ্বাস করতে। আমি বললাম, সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলঘরেতে? বা না না না, আমি ওসব ছুঁতাম না তখন, এখনও তাই। বিশ্বাস করুন, এই কথাটা সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। আমরা বললাম, তারপর? বন্ধু বলতে আরম্ভ করলেন আবার। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম, এক দৃষ্টে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি? বেশ মনে আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল। চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে। সে ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সেই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য। সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল যেন, নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে ছুট। একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি, তখন আমার মনে হলো, অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্য কি না, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে
খিলখিল করে একযোগে হেসে উঠল। হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছালো। পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোডের উপরে এসে পড়লাম। এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি, সেখানে আর আমি গিয়েছিলাম কি না। হ্যাঁ, পরদিনই গিয়েছিলাম, অবশ্য একা নয়, 3টি বন্ধু সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরী পুতুল এদিকে ওদিকে বন জঙ্গলের আড়ালে পাথরের বেদির উপরে দাঁড় করানো। কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে। ঘাটের ওপারে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এ বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই, ভালো করে পরীক্ষা করে দেখা গেল। অথচ আমি হলপ করে বলতে পারি এ পুতুলটা কাল জলে নেমেছিল। অন্তত এ বেদিটা আমি কাল খালি দেখেছি। এই ঘাটের ধারেই তো দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিচুটি লতাটা থাকে কি করে? এই জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি গাছটা গজায়নি। ওদের যুক্তি অকাট্য। কি উত্তর দেব ওদের? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের উপর। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত জোড়া ভূতের গল্প। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অর্ণব, সৌরভ, শুভদীপ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। কেমন লাগলো আমাদের উপস্থাপনা অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।